নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। এবার রাজনীতিতে একটা জিনিস খুব লক্ষণীয়, যে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই বা তার আগে থেকেই তৃণমূল কংগ্রেস কিন্তু অল আউট অ্যাটাক শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সামনে থেকে সেই অ্যাটাকের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেছেন এই সরকারকে মানেন না, কারণ এই সরকার অসাংবিধানিক, এই সরকার চিটিংবাজির মাধ্যমে হয়েছে। এইটা যেমন একদিকে বলছেন, তেমনি তিনি কিন্তু চাপ বাড়াচ্ছেন আর কি নরেন্দ্র মোদী বা অমিত শাহর উপর। কীরকমভাবে? একটা হচ্ছে আমরা যেটা দেখলাম, যে সেবিকে চিঠি লেখা হয়েছে যে শেয়ারের যে দাম নিয়ে, যেখানে ভোটের আগে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বলেছিল, অমিত শাহ যে শেয়ার কিনুন, এবং পরবর্তীকালে যেটা রাহুল গান্ধী বলেছে, প্রেস কনফারেন্স করে বলেছে যে এটা একটা বিশাল স্ক্যাম এবং 30 লক্ষ কোটি টাকার, এবং সেখানে জেপিসি তদন্ত দাবি করেছে। আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসও সেবির যে চেয়ারম্যান আছে তাকে চিঠি দিলেন, এবং সেই চিঠিতে মোদী এবং অমিত শাহ দুজনের যে রোল, সেটাও সেখানে সাকেত গোয়েল, তৃণমূলের রাজ্যসভার সদস্য, সেটা উল্লেখ করেছেন। তো আমার যেটা প্রশ্ন, যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কি একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, এবং চাপটা সৃষ্টি করলে কেন? একটা প্রথম দিন থেকে কেন ওই চাপের রাজনীতি? বা আমরা আগে যেটা ভোটের আগে যেটা দেখেছিলাম, যে মোদী এবং অমিত শাহকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করছিলেন। সেখানে এমনকি মোদী সব জানেন না প্রধানমন্ত্রী সেটাও বলেছিলেন, ওনার কিন্তু চাঁদমারি করেছিলেন অমিত শাহকে। কিন্তু এখন দেখা যাচ্ছে কিন্তু কাউকে আর ছাড়ছেন না, সেটা হচ্ছে অমিত শাহ মোদী দুজনের উপরেই কিন্তু উনি আক্রমণ বাড়াচ্ছেন। এবং এখানেই শেষ নয়, কারণ এই প্রতিবেদনটা করার অন্যতম কারণ হচ্ছে যে বিজেপির যে সাংসদ সাকেত গোয়েল, যিনি আরটিআই অ্যাক্টিভিস্ট হিসাবেই পরিচিত ছিলেন, তিনি একটা টুইট করেছেন। সেই টুইটে তিনি দাবি করেছেন যে বিজেপির 3 জন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা যে কোনো মুহূর্তে দলবদল করতে পারে, এবং যদি দলবদল করে তাহলে সাকেতের হিসাব অনুযায়ী যে বিজেপি একা আছে হচ্ছে 240টা আসনে, এবং ইন্ডিয়া জোট আছে হচ্ছে 234টা আসনে। তাহলে 3টে যদি মাইনাস করে দেওয়া হয় বিজেপির থেকে, তাহলে বিজেপি এবং ইন্ডিয়া জোট সমানে সমানে থাকবে। ফলে এবার যেটা চাপানুতর শুরু হতে পারে যে কে আছেন, কারা কারা দলবদল করবে, কারা বিজেপির কোন সাংসদ তৃণমূল কংগ্রেসে যাবে। এখনও পর্যন্ত গতবার আমরা দেখেছিলাম 2019-এ একমাত্র অর্জুন সিং দলবদল করেছিলেন, পরবর্তীকালে অবশ্য সে যদিও বিজেপিতে ফিরে এসেছিলেন। তো এখনই কি কোনো সাংসদ দলবদল করবে? বরঞ্চ আমি এই আলোচনায় না ঢুকে, কারণ নানা জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে, সৌমিত্র খান নানা জায়গায় বেসুরো গাইছেন, আর কারা আছেন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বড় আলোচনাটাকে অন্য জায়গা থেকে দেখি। সেটা হচ্ছে প্রথমত একটা সরকার প্রথম এসেছে, সেখানে দাঁড়িয়ে বিজেপির 3 জন সাংসদ এখনই কেন আর কি দলত্যাগ করে গিয়ে ওখানে কী সুবিধা পাবেন জানা নেই। কারণ একটা সাংসদ হিসেবে তার এলাকায় কাজ করতে যাওয়া বা এমপি ল্যাডের টাকা নিয়ে যাওয়া, সেখানে তো অনেক বেশি দরকার তার কেন্দ্রকে। অর্জুন সিং গিয়েছিলেন কারণ তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল, সেই মামলায় প্রায় 100টার ওপর মামলা, ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলেন। তার যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ ছিল। অবশ্য যাওয়ার পরেও কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা ওঠেনি। হ্যাঁ, তাকে ডিস্টার্ব করা হয়নি, এই একটা জিনিস, কিন্তু মামলা কিন্তু ওঠেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস কি এখন আর কি সেই জোটটা খাটাবে, সেই জোটটা খাটিয়ে এদের ভাঙিয়ে নিয়ে আসবে? আমার কাছে সেটাই সবথেকে বড় জায়গা। কারণ কেন বলছি? কারণ এবারের ভোটে নরেন্দ্র মোদী যতবার করেই বাংলায় প্রচারে এসছেন, তার বেশিরভাগ প্রচারে কিন্তু বলা হয়েছিল যে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অল আউট আর কি যাবে হচ্ছে মোদী সরকার, এবং কোনো ছাড় নেই। নতুন সরকার ক্ষমতা আসার পরে উনি কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে দেখুন না 6 মাসের মধ্যে কি হয়, এটা তো ট্রেলার, আগামী দিনে দেখতে পারবেন কোনো দুর্নীতিগ্রস্তকে ছাড়া হবে না। এবং সেটার জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি সেটার থেকে একটা আশঙ্কার কিছু ভাবছে যে যতই নরেন্দ্র মোদী একাক সংখ্যাগরিষ্ঠতা না পাক, কিন্তু যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা আছে যে তাদের কোনো অবস্থাতেই ছাড় পাবেন না,
সেই জন্যই কিন্তু একটা পাল্টা চাপের জায়গায় তৃণমূল কংগ্রেস যাচ্ছে। কারণ একাধিক তৃণমূলের নেতা যারা কিন্তু সিবিআই বা ইডির স্ক্যানারে আছে, যারা অনেকে আদালতের কেউ রক্ষা কবচ নিয়ে আছেন, কেউ আদালত থেকে বলা হয়েছে যে ভোটের সময় তাদের ডাকা যাবে না। ফলে তৃণমূল কংগ্রেস এখানে 29টা আসন জিতেছে বটে, কিন্তু দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তগুলো তো চলতেই থাকছে। এবং বিশেষ করে এখনও যেটা তৃণমূল কংগ্রেসের আগামী দিন যেটা অন্যতম আশঙ্কার জায়গা, সেটা হচ্ছে 16ই জুলাই সুপ্রিম কোর্টের রায় বেরোবে, যেটা জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে আছে, যে 26,000 ছেলেমেয়ের যে চাকরি চলে গেছে সেটা নিয়ে কলকাতায় ডিভিশন বেঞ্চ, যেটাকে সব 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছিলো, সেটায় রায় দেবে। সেটা রায়ের পাশাপাশি সেখানে কিন্তু যে সুপার নিউমেরিক্যাল যে অতিরিক্ত যে পোস্ট, সুপার নিউমেরিক্যাল পোস্ট, সেখানে দাঁড়িয়ে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কিন্তু বলেছিল যে সেটারও সিবিআই তদন্ত হবে। এবার যারা যারা এর পেছনে আছেন তাদের সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে, কারণ এটা আমরা জানি ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে। এবং সেখানে যখন এই আর কি সওয়াল পাল্টা সওয়াল চলছিল, তখন রাজ্য সরকারের কৌশলী আশঙ্কা প্রকাশ করেছিলেন যদি এখন এটার ওপর স্থগিতাদেশ না দেওয়া হয় তাহলে ক্যাবিনেটের অনেকে জেলে চলে যেতে পারেন, সেটা কিন্তু তাদের আশঙ্কা ছিল। তো ভোট তো শেষ, তৃণমূল কংগ্রেস জিতেও গেছে। কেউ হয়তো বলার চেষ্টা করছেন তৃণমূলের কোনো কোনো নেতা যে দুর্নীতি ইস্যুটা এটা একটা চক্রান্ত বা ষড়যন্ত্র ছিল, যে তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। সত্যি কি তাই? মানুষ রায় তার বিরুদ্ধে নানা কারণে রায় দিতে পারেন, সেখানে বিভিন্ন সামাজিক প্রকল্প থাকতে পারে, সেখানে সংখ্যালঘু ভোট থাকতে পারে, কিন্তু এই রায়ের মানে কি যে দুর্নীতিগুলো যেগুলো তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে সেগুলো হয়নি? যে সমস্ত নেতারা আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে যে 51 কোটি টাকা পাওয়া গিয়েছিল, সেটা পার্থ চট্টোপাধ্যায়দের টাকা ছিল না, সেটা প্রমাণ হয়ে যায় না। কিন্তু আমি যেটা জায়গাটা বোঝার চেষ্টা করছি বা যে জায়গাটা আলোচনা করছি, সেটা হচ্ছে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস এইটা কেন এত উচ্চ জায়গায় নিয়ে, উচ্চ গ্রামে নিয়ে যাচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেদিন নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন, উনি প্রতীকী বাড়ির আলো নিভিয়ে রেখেছিলেন, যে অন্ধকার ছন্ন দিনের কথা উনি বোঝাতে চাইছেন। অন্যান্য নেতামন্ত্রীদের আমরা যারা বলি, হ্যাঁ তারা প্রত্যেকেই তো বিরোধিতা করছেন, কিন্তু এতটা অ্যাগ্রেশনে কিন্তু এখনো পর্যন্ত কেউ যায়নি। তৃণমূল কংগ্রেস যে অ্যাগ্রেশনে যাচ্ছে বা দল ভাঙানোর জায়গায় যাচ্ছে, দল কি ভাঙাবে? কারণ দল যদি সত্যি করে ভাঙায় সেটা একটা কাউন্টার জায়গাও তো থাকবে। বিজেপিও তো আমরা জানি না, চুপ করে যদি বিজেপি সিরিয়াসলি বা বাংলায় করতে চায় তারাও তো পাল্টা কিছু করবে। সেই জায়গাটাই যে তৃণমূল কংগ্রেস কি একটা চাপের রাজনীতি করতে চাইছে, যে দেখো তুমি যদি এতটা পথ দৌড়াও, আমি কিন্তু তার থেকে বেশি পথ দৌড়াবো। তুমি যদি আমাদের একে গ্রেপ্তার করো বা আমিও কিন্তু থামবো না, তোমার দল ভাঙাবো। সেই জায়গাটাই কি তৃণমূল কংগ্রেসের একটা পাল্টা চাপের রাস্তায় যাচ্ছে। এবং সেই চাপেরই কি অন্যতম অঙ্গ ছিলেন রাজ্যপাল। কারণ এখনো পর্যন্ত ভোট মিটে গেলেও আমরা কিন্তু কি রাজ্যপাল সম্পর্কে কাউকে কোনো এখনো বিবৃতি দিতে দেখিনি, কেউ কোনো মন্তব্য করেননি। যদিও রাজ্যপালের তরফ থেকেও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বা কাউকে ডাকা হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ দিল্লির অল ইন্ডিয়া কান পাতলে শুনে যায় যে সিবি আনন্দ বোস কিন্তু নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ বলয়ের মধ্যেই আছেন, এবং সেই ঘনিষ্ঠ বলয়ের মধ্যে আছেন বলেই নরেন্দ্র মোদী কিন্তু রাজভবনে এবার প্রচারের সময় এসে প্রায় 5 দিন ছিলেন। উনি বিহারে প্রচার করতে গেলেও এসে আলটিমেট রাত্রে পশ্চিমবঙ্গে ছিলেন, উনি ওড়িশায় প্রচার করতে গেলেও রাত্রে পশ্চিমবঙ্গে ছিলেন। এমনভাবে উনি শিডিউলটা সাজিয়েছিলেন ওনার এরা পিএমও থেকে বা তার পার্টি থেকে, যে উনি রাতগুলো যাতে পশ্চিমবঙ্গে থাকতে পারেন। এর অন্যতম বড় কারণ হচ্ছে কিন্তু সিবি আনন্দ বোস, কারণ তার সঙ্গে তার রিলেশনটা খুবই আর কি বলা যেতে পারে মধুর। তো সেই সিবি আনন্দ বোসকে চাপ শুধুমাত্র আর কি দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেদিন মেয়েটির নামে যে মেয়েটি অভিযোগ করেছিল, বলেছিলেন যে সেদিন তো রাত্রিবেলায় প্রধানমন্ত্রী ছিলেন, তো তিনি কেন ব্যবস্থা নিলেন না। ফলে সেইখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম প্রধানমন্ত্রীর ওপর একটা চাপ সৃষ্টি করা। ফলে এই চাপটা তৃণমূল কংগ্রেস দেখার, শুধুমাত্র চাপ দেওয়া না দল ভাঙানোর জায়গায় যাবে তৃণমূল কংগ্রেস কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে, বা এখানে বিজেপির যেখানে যে নেতাদের নামে অভিযোগ আছে সেই নেতাদের কি আর কি জিজ্ঞাসাবাদ করা বা তাদের গ্রেপ্তার করা, সেই পর্যন্ত তৃণমূল যাবে, নাকি এই
বিবৃতি পাল্টা বিবৃতির মধ্যেই তৃণমূল কংগ্রেস দেখবে যে জল কত দূর গড়ায়। আমরাও দেখি চলুন জল কত দূর গড়ায়। কারণ এখানে এসে একাধিক নরেন্দ্র মোদী বারবার করে বলেছেন দুর্নীতিগ্রস্তদের ছাড়া হবে না, সেটা তো তার বয়ান। তো বলা আর কাজ করা এর মধ্যে তো আসমান জমিন ফারাক। উনি কি শুধু বলবেন না, এবার উনি এখানে সারা দেশেও যেমন উনি ব্যবস্থা নিচ্ছেন বা অন্যদের যেমন গ্রেপ্তার করা হচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল বা আমরা হেমন্ত সোরেনের ক্ষেত্রে দেখেছি যে পশ্চিমবঙ্গে এবার গ্রেপ্তারি শুরু হবে, নাকি দুর্বল বিজেপি বা দুর্বল আর কি একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে প্রধানমন্ত্রী সেটা থেকে ফিরে আসবে। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু প্রথমে সংসদীয় দলের যে বৈঠক সেখানেও কিন্তু উনি দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্তদের ছাড়া হবে না এ কথা কিন্তু উনি বারবার করে বলেছেন। দুর্নীতিগ্রস্তদের রাজনীতি থেকে আর কি সরানোর জন্য যেটা শোনা যাচ্ছিল যে হয়তো কোনো এবার পার্লামেন্ট খুললে কোনো সংশোধনী আনতে পারে এবং সেটা ইসির কাছে পাঠিয়ে দিতে পারে, যারা উপরের জায়গায় আছেন, যারা আর কি নীতি ঠিক করেন, নীতি নির্ধারণ করেন যে এদের বিরুদ্ধে এই ক্রাইটেরিয়াগুলো থাকলে দুর্নীতির, তারা নীতি নির্ধারক কমিটিতে থাকতে পারবেন না। তাতে যাদের পারিবারিক দল, যেটা বলার চেষ্টা নরেন্দ্র মোদী বারবার করেন যে পারিবারিক দল মানেই দুর্নীতি, তাহলে কিন্তু নরেন্দ্র মোদী এক ঢিলে দু পাখি মারতে পারবেন। কিন্তু সেটা কি উনি পারবেন? যেহেতু তাকে এখন অনেক বেশি শরিকদের উপর নির্ভর করতে হবে। বা দুর্নীতির প্রশ্নে উনি কি আর কি নিজেদের শরিকদের বাঁচিয়ে অন্য যে সমস্ত কী বলা যায় ইন্ডিয়া জোটের নেতারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? কারণ তাহলে তো প্রশ্ন উঠবে অজিত পাওয়ারের বিরুদ্ধে কেন নেই, এনসিপি অন্য নেতাদের ছগন ভুজবালের বিরুদ্ধে কেন নেই, প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে কেন নেই, বা বিজেপির অন্য যে সমস্ত নেতারা আছে তাদের বিরুদ্ধে কেন নেই, এবং সেখানে অনেক হইহট্টগোল হবে, বা জেডিইউর নেতাদের বিরুদ্ধে কেন নেই। তো সেখানে দাঁড়িয়ে আমি জানি না কতটা উনি চালাতে পারবেন, কিন্তু আমার যেটা বলার সেটা পরে আমাদের দেখার। কিন্তু তৃণমূল কংগ্রেস যে উচ্চগ্রামে বিরোধিতাটা নিয়ে গেল, সেখানে কি তারপরের দল ভাঙাতে কি পারবে না এটা শুধু চাপে রাখার কৌশল? আমরা নজরে রাখব। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।